প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব প্রবীণদের ফিজিওথেরাপি নিয়ে, অর্থাৎ একজন বয়স্ক বা প্রবীণ মানুষের বেলায় সুস্থ থাকতে ফিজিওথেরাপির ভূমিকা কি এবং কতখানি, সে বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন প্রবীণ হসপিটালের ইনস্টিটিউট অব জেরিয়াট্রিক মেডিসিন এর ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মহসিন কবির। চলুন কথা বলে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নেই। আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। এই যে সব মানুষেরই সুস্থ থাকার জন্য, ফিজিক্যাল ফিটনেস ধরে রাখার জন্য তার ফিজিওথেরাপি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন রকমের ব্যায়াম আমরা প্রতিনিয়ত করি, লাইফস্টাইল বদল করি, কিন্তু বয়স্কদের বেলায় এটার ধরনটা একটু চেঞ্জ হয়ে যায়, যেহেতু তার শারীরিক গঠন চেঞ্জ হয়, তার মাসল ওয়াস্টিং শুরু হয়। সেই ক্ষেত্রে প্রবীণদের বেলায় কি কি করেন সেটা বলার আগে যদি বলেন, প্রবীণ মানে কি, কাদেরকে আপনারা প্রবীণ বলছেন, কোন সময় থেকে? প্রবীণ এক একটা দেশে এক একটা বয়সের পর তাদের প্রবীণ বলা হয়, জেরিয়াট্রিক বলা ফেলে দেওয়া হচ্ছে, বা সিনিয়র সিটিজেন বলে এখন এক প্রচলিত। আমাদের বাংলাদেশ 60 বছর বয়সের উপরে যারা, তাদের আমরা প্রবীণ হিসেবে বা সিনিয়র সিটিজেন হিসেবে বলছি। হ্যাঁ, এদের বেলায় যারা এর আগের বয়সী, প্রি জেরিয়াট্রিক কিংবা ইয়াং পিপল, তাদের তুলনায় বয়স্কদের বা প্রবীণদের বেলায় ফিজিওথেরাপির ধরনটা আলাদা হয় কেন এবং প্রয়োজন কেন? বয়স্ক মানুষদের বা যারা সিনিয়র সিটিজেন আছেন, তাদের একটা নির্দিষ্ট বয়সের পর আমাদের শরীরের মাসেলগুলো বা সেল বলি, যেটা আমাদের সেল ডেভেলপমেন্ট, আমাদের শরীরের সব কিছুই তো সেল দিয়ে তৈরি। তো একটা নির্দিষ্ট বয়সের পরে আমাদের সেলগুলো কিন্তু আর প্রডিউস হয় না শরীরে, তখন আস্তে আস্তে আমাদের বার্ধক্য ভর করে। তখন বার্ধক্যে তো আমাদের মাসেলগুলো, তাদের ইলাস্টিসিটি, মাসেলে একটা ইলাস্টিসিটি থাকে, তো ইলাস্টিসিটি এবং তাদের যে স্ট্রেংথ নর্মাল, তো স্ট্রেংথগুলো তারা আস্তে আস্তে হারাচ্ছে, এবং হারাচ্ছে কি আস্তে আস্তে জিরোতে এসে যাচ্ছে। সেই স্ট্রেংথগুলো আবার সক্রিয় রাখার জন্য তখন প্রয়োজন পড়ে এক্সারসাইজের, বিভিন্ন ব্যায়ামের, এবং কোন ধরনের এক্সারসাইজ করবে সেটাও বলে দিতে, মেনটেন করে দিবে হলো একজন ফিজিওথেরাপিস্ট, জেরিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট। এখন ফিজিওথেরাপিস্ট তো অনেকগুলো ভাগ হয়ে যাচ্ছে দিন দিন। এখন আধুনিক ফিজিওথেরাপির একটা বিশাল অংশ হলো এই জেরিয়াট্রিক ফিজিওথেরাপি। একজন বয়স্ক বা প্রবীণ মানুষের বেলায় তার জীবনযাপনের পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, তার সঙ্গে সঙ্গে ব্যায়ামের ধরনেও আপনারা পরিবর্তন আনার উপদেশ দিচ্ছেন। তিনি আগে কি করতেন এবং কি পরিবর্তনটা আনবেন, কি ধরনের ব্যায়াম করবেন তিনি, নাকি তাকে একজন ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে? একজন মানুষ যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, আমরা বলছি হলো বার্ধক্য কিন্তু কোনো রোগ নয়। বার্ধক্য হলো প্রতিটা মানুষেরই, যদি সুস্থ স্বাভাবিক জীবন থাকে, আকস্মিক মৃত্যু না ঘটে, তাহলে আমাকে বার্ধক্যে যেতেই হবে। তো আমি বার্ধক্যে যখন যাবে, এক একটা মানুষের বার্ধক্যের ধাপে যখন পৌঁছাবে, তো ওই ধাপটাতে তখন আমাদের শারীরিক চেঞ্জ আসে। তো শারীরিক চেঞ্জগুলোর মধ্যে এই মাসেল, জয়েন্ট, এই চেঞ্জগুলো আসে। আমরা যখন যারা ইয়ং আছি, যারা, তাদের যে পরিমাণ স্ট্রেংথ বা মাসেলের পাওয়ার এবং জয়েন্টের স্ট্রেংথ আছে, আলটিমেটলি যারা বার্ধক্যে পৌঁছাচ্ছে তাদের সেটা থাকতেছে না। না থাকাতে তাদের মাসেলগুলো এবং জয়েন্টগুলো আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে। উইক হওয়ার কারণে তাদের শরীরে ভর করতেছে বিভিন্ন ব্যথা, যেটাকে বলা হচ্ছে বাত ব্যথা। তো এই বাত ব্যথার কারণে বার্ধক্যের কিন্তু একটা প্রধান সমস্যাই এই বাত ব্যথা, জয়েন্টে ব্যথা, মাসেলে ব্যথা। এই ব্যথাগুলো যেন না হয় সেই জন্য, এবং আরেকটা কাজ করতেছে, যারা বার্ধক্যে পৌঁছাচ্ছে তারা আস্তে আস্তে মাসেল এবং জয়েন্টের কার্যক্ষমতা যেহেতু কমে যাচ্ছে, তারা তাদের সাধারণ মুভমেন্টগুলোও আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। কমিয়ে দিয়ে সেটার কারণে এই জয়েন্ট মাসেলগুলো আরও বেশি এফেক্টেড হচ্ছে। যে কারণ আমাদের প্রতিদিনে প্রত্যেকটা জয়েন্টে একটা নির্দিষ্ট মুভমেন্ট আছে, যেটাকে আমরা ফিজিওথেরাপি ভাষায় বলি অ্যাক্টিভ এক্সারসাইজ। এই অ্যাক্টিভ এক্সারসাইজগুলো প্রত্যেকটা বার্ধক্যে যারা যাচ্ছে, তাদের প্রতিটা জয়েন্টেরই, প্রতিটা মাসেলেরই সঠিক এই অ্যাক্টিভ এক্সারসাইজগুলো রেগুলার করে যেতে হয়। সেটা কি অ্যাক্টিভ এক্সারসাইজ বলতে
তিনি কি ধরনের ব্যায়াম বেছে নেবেন এবং কখন একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া উচিত হবে? আমি বলবো যারা বার্ধক্যে যাচ্ছে প্রি জেরিয়াট্রিক থেকেই একজন ফিজিওথেরাপিস্টের সান্নিধ্যে থাকা তাদের পরামর্শ নেওয়া গাইডলাইন যেটা প্রি জেরিয়াট্রিক মানে কোন বয়স? প্রি জেরিয়াট্রিক বলা হচ্ছে আপনার 45 এর পরেই। আমি যখন বার্ধক্যে যাব, বার্ধক্যে আমার শরীরে যখন এই মাসেল জয়েন্টগুলোর চেঞ্জ আসতেছে, তো তখন থেকেই তাকে ফিট থাকতে হলে তার কিছু এক্সারসাইজ মেনটেন করতে হবে। আর আমাদের এই গ্লোবালাইজেশনের যুগে এখন তো আমরা বসেই সব কিছু করতেছি। আমাদের বাচ্চাগুলো এখন কিন্তু আর আগের মতো মাঠে যাচ্ছে না, খেলতেছে না। তারা এখন ঘরে বসে মোবাইলে ল্যাপটপে গেম খেলতেছে, এটাতেই তাদের জীবন সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এটার এফেক্টটা পড়তেছে আমাদের শরীরে। তো আমাদের আলটিমেটলি মুভমেন্টগুলো কম হচ্ছে। মুভমেন্ট কমের কারণে আমাদের সেই জন্য জেরিয়াট্রিক স্টেজে যাওয়ার আগে 45 থেকে 60 এর মধ্যেই তাকে প্রস্তুতি নিতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে পরবর্তী ওই সময়ের জন্য। ওই সময় পৌঁছে যাওয়ার পরে যদি একটু বলেন তিনি কি ধরনের ব্যায়াম বেছে নেবেন বা আপনারাই তাকে কি ধরনের ফিজিওথেরাপি সাজেস্ট করেন? এটা হলো একটা মানুষের ধরন বুঝে যে তার কতটুকু এখন মাসেল পাওয়ার কমে গেছে, সেটার উপর নির্ভর করে তাকে কি ধরনের এক্সারসাইজ দেওয়া হবে। যে ধরা গেল কারো মাসেল পাওয়ার আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলা হয় মাসেল পাওয়ার 5টা থাকে। তো 3 মানে হলো সে গ্র্যাভিটির বিরুদ্ধে অন্তত হাঁটাচলা করতে পারতেছে এবং হালকা কিছু ভারী ওজনদায়ক কাজ করতে পারতেছে। তো আমরা তাদের মাসেল পাওয়ার বুঝে তাকে এক্সারসাইজটা দিতে হবে। যার মাসেল পাওয়ার 4 আছে ধরলাম আমি বার্ধক্যে যাওয়ার পরে জেরিয়াট্রিক, তো তাকে তখন মেইনলি দেওয়া হবে অ্যাক্টিভ এক্সারসাইজগুলো বেশি করে করার জন্য। অ্যাক্টিভ এক্সারসাইজ বলতে বলা হচ্ছে আপনার প্রত্যেকটা জয়েন্টের নির্দিষ্ট কিছু স্পেসিফিক মুভমেন্ট আছে, সেই মুভমেন্টগুলো তাকে প্রতিদিন করতে হবে। তো এটা তারপর মাসেল পাওয়ার যাদের আরেকটু কম তাদের অ্যাক্টিভ এক্সারসাইজের সাথে বলা হচ্ছে স্ট্রেংথেনিং এক্সারসাইজ দিতে হবে। তাদের মাসেল পাওয়ার আরেকটু স্ট্রেংথ ধরে রাখার জন্য, বাড়ানোর জন্য হালকা তখন ওয়েট বেয়ারিং এক্সারসাইজগুলো বলে যে আমি তার পাওয়ারটা দেখার পর বলতে হবে যে কতটুকু ওয়েট দিয়ে সে এক্সারসাইজ করতে সক্ষম। এটার আরেকটু না বললেই নয় যে আমি যখন ওয়েট বেয়ারিং এক্সারসাইজ করবে তখন আবার আমার খেয়াল রাখতে হবে জয়েন্ট এবং বোনসের ক্ষেত্রে, যে আমি বার্ধক্যে যাওয়ার কারণে আমার বোনস এবং জয়েন্টগুলোর কি অবস্থা, সেটা কি কার্টিলেজগুলো কি ক্ষয় হয়ে যাচ্ছে নাকি কতটুকু ক্ষয় হলে আমি কতটুকু ওয়েট দিয়ে এক্সারসাইজ করব। বা আমি অনেকে ভাবে যে হাঁটাই বুঝি ভালো, আমি 2 ঘন্টা 3 ঘন্টা হাঁটলাম আমি সুস্থ থাকলাম, এটাও আবার ভুল। আপনার মাসেল পাওয়ার অনুযায়ী আপনাকে হাঁটতে হবে। আপনার মাসেল পাওয়ার হাঁটার ক্ষমতা রাখে 40 মিনিট, আপনি 3 ঘন্টা হাঁটলে তো এটা মাসেল উল্টো ফ্যাটিক হয়ে যাবে, এটাও কিন্তু আবার শরীরের উল্টো ক্ষতি করা। এই ভুলগুলো কিন্তু আমরা অনেকেই করি এবং এটা প্রত্যেকটা জিনিসই সায়েন্টিফিক ওয়েতে করা উচিত। মানে একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে তার মাসেল পাওয়ার মেজার করে গাইডলাইন মতো তার কি ধরনের ব্যায়াম করবেন, কতক্ষণ করবেন সেটি ঠিক করা উচিত। তো আশা করছি আমাদের জেরিয়াট্রিক বা প্রবীণ যারা আছেন তারা এই বিষয়ে সতর্ক হবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো ফোরআর্মসের একটা এক্সারসাইজ। এটা এই এক্সারসাইজের মাধ্যমে শুধু আপনার ফোরআর্মসটা হবে না, স্ট্রং হবে না, এর সাথে যে জিনিসটা ডেভেলপমেন্ট হবে আপনার ফিঙ্গার্সগুলো হবে, ডেভেলপমেন্ট হবে। যারা ওয়েট ট্রেনিংয়ের সাথে ইনভলভ তাদের অনেকগুলো থাকে বা উইকনেস থাকে। এর আগের দিন আমরা বলেছিলাম যে নেকের কিছু প্রবলেম থেকে যায়, আরেকটা প্রবলেম থেকে সেটা হচ্ছে মানে ফিঙ্গার্সের। এতে যে জিনিসটা হয় যে আপনার সব জায়গায় ডেভেলপমেন্ট হয়ে যায় কিন্তু ফিঙ্গার্সগুলো একটা সময় গিয়ে চিকন দেখা যায় এবং একটা সময় গিয়ে দেখা যায় যে ইউরিক অ্যাসিড ফর্ম করে। কারণ যেহেতু যারা বডি বিল্ডিংয়ের সাথে থাকে ইনভলভ থাকে তাদের ডায়েটে প্রোটিনটা সবসময় হাই থাকে, এতে তখন দেখা যায় কি বিভিন্ন আঙ্গুলের ফাঁকে ফাঁকে গিয়ে ইউরিক অ্যাসিডটা ফর্ম করে। এই জন্য আমরা একইভাবে মাঝে মাঝে হলো আমাদের ফিঙ্গারের কিছু মুভমেন্টগুলো করতে হয়। কিন্তু যেহেতু শুধুমাত্র ফিঙ্গার এক্সারসাইজ করার জন্য কোনো ইকুইপমেন্ট হয়নি, তৈরি হয়নি, প্লাস কোনো স্পেসিফিক কোনো প্রোগ্রামও নেই বডি বিল্ডিংয়ে, এই জন্য আমরা এই এক্সারসাইজটা আমরা করেছি, পিক আপ করেছি অন্য বিভিন্ন যারা মার্শাল আর্টসের সাথে ইনভলভ ওই ধরনের থেকে স্পোর্টস থেকে। তো এতে যে জিনিসটা হবে আপনার ফিঙ্গারে যেরকম হবে ডেভেলপমেন্ট হবে, এর সাথে ডেভেলপমেন্ট হবে হচ্ছে আপনার ফোরআর্মসের।
এখন দেখুন যে এক্সারসাইজটা আমরা কীভাবে করব। এই এক্সারসাইজটাকে আমরা বলবো হচ্ছে প্লেট পিন। ওকে, দুটা প্লেট নেবেন আপনি, দুটা প্লেট নিয়ে এবং ট্রাই করবেন একটু হেভি ওয়েট নিতে। যদি বেশি লো ওয়েট নেন তাহলে কোনো হবে না, মোশনটা হবে না, আপনার গ্রিপিংয়ে কোনো প্রেশার পড়বে না। এখন নিলেন দুইটা প্লেটটাকে আপনি আঙ্গুল দিয়ে, আপনি ট্রাই করবেন যে আঙ্গুল দিয়ে ধরে জাস্ট উঠাবেন। ইয়েস, উঠিয়ে এইভাবে রাখবেন। আপনি ট্রাই করবেন যে অ্যাটলিস্ট 1 মিনিট ধরে রাখতে। এতে যে জিনিসটা হবে আস্তে আস্তে কিন্তু প্লেটটা দেখবেন যে আপনার গ্রিপ থেকে সরে যাবে, কিন্তু আপনি তারপরে ট্রাই করবেন যে আপনি গ্রিপটাকে স্ট্রং করে ধরে রাখতে। এভাবে 1 মিনিট 1 মিনিট করে আপনি 3 থেকে 5 সেট যদি করেন তাহলে যে জিনিসটা হবে যে আপনার ফোর আর্মসে দেখবেন যে প্রচুর ব্লাড ফ্লো আসবে, এবং এর সাথে যে জিনিসটা হবে আপনার গ্রিপিং পাওয়ার বাড়বে, এবং আপনার ফিঙ্গারের যে মাস্কুলারিটি সেই জিনিসটাও অনেক ভালোভাবে ডেভেলপ করবে। ইয়েস, একটা জিনিস দেখবেন যে এই জিনিসটা হচ্ছে যেটা আমরা বলি যে ফিঙ্গার মাসলটা খুবই ছোট একটা মাসল, এটাকে আইসোলেট করা খুবই ডিফিকাল্ট, কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে আপনি ইজিলি আপনি ফিঙ্গার মাসলটাকে আইসোলেট করতে পারবেন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ শুধুমাত্র ওয়েট ট্রেনিংয়ের প্রোগ্রাম ছাড়া যারা দেখবেন বিভিন্ন ওরিয়েন্টাল ফিটনেসের সাথে ইনভলভ, যেরকম যারা প্র্যাকটিস করছে, আকুপ্রেশার যারা প্র্যাকটিস করছে, আকুপাংচার যারা করছে, তারা কিন্তু সবাই বলছে যে প্রত্যেকটা মেরিডিয়ানের যে পয়েন্টগুলো কিন্তু আপনার ফিঙ্গার দিয়ে আসছে। যে কারণে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে যারা ওরিয়েন্টাল ফিটনেস আছে তারা যদি এই ধরনের কিছু প্রোগ্রাম করে, এই ধরনের প্রোগ্রাম করলে দেখা যায় যে বিভিন্ন মেরিডিয়ানগুলো যে সমস্ত ব্লকেজগুলো থাকে সেই ব্লকেজগুলো খুলে যায়। সুতরাং ওই ধরনের হেলথের যে কিছু বেনিফিটগুলো কিন্তু আপনি জিনিসটাতে পাবেন। প্লাস আরেকটা যে জিনিসটা বেনিফিট আপনি পাবেন, আপনার আইসাইট কিন্তু ডেভেলপ করবে, কারণ আপনার যদি ফিঙ্গার টিপসের যদি ডেভেলপমেন্ট হয়, আপনার এটা সরাসরি ওই মেরিডিয়ান দিয়ে কিন্তু আপনার আইসাইটটাও ভালোভাবে ডেভেলপ করবে। প্রিয় দর্শক, আমরা জানি বাদামের পুষ্টিগুণ অত্যন্ত উচ্চ। এই পুষ্টিমান সমৃদ্ধ বাদাম আমরা কেন খাবো, কতটা খাবো, চলুন সে বিষয়ে শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। বাদাম দেখতে ছোট কিন্তু দৃষ্টিনন্দন একটি ফল। অনেকেরই ধারণা শুধুমাত্র উৎসবের খাবার তৈরিতেই বাদাম ব্যবহৃত হয়, কিন্তু আসলে এই ধারণাটি মোটেই ঠিক নয়। আমাদের দৈনন্দিন ক্যালোরি চাহিদার অনেকখানিই আমরা এই বাদাম থেকে গ্রহণ করতে পারি। বিভিন্ন ধরনের বাদামের মধ্যে চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম ইত্যাদি উল্লেখযোগ্য। উচ্চমাত্রার এই বাদামে প্রোটিন ছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, এছাড়াও রয়েছে জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি। বাদামে এক ধরনের অ্যাসিড আছে যা অলিক অ্যাসিড নামে পরিচিত। এই অলিক অ্যাসিড আমাদের রক্তের ভালো কোলেস্টেরল বা এইচডিএলকে বাড়াতে এবং খারাপ কোলেস্টেরল বা এলডিএলকে কমাতে সহায়তা করে। তারুণ্য ধরে রাখতে বাদামের জুড়ি নেই। তাছাড়া আমরা অনেকেই জানি না যে ভাজা বাদাম বা লবণ মশলায় মাখানো বাদামের চাইতে শুধুমাত্র খোসা ছাড়ানো বাদামই যথেষ্ট উপকারী। যেসব বাচ্চাদের ঘন ঘন ডায়রিয়া হয় তাদের জন্য বাদাম একটি জরুরি পথ্য, কারণ বাদামে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, যা আমাদের ডায়রিয়া পরবর্তী সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা পালন করে। বাদাম ব্রেইনের জন্য খুবই উপকারী। বাদামে রয়েছে রিবোফ্লাভিন এবং এল কার্নিটিন নামে দুটি ভাইটাল কম্পোনেন্ট, যা আমাদের ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়াতে সহায়তা করে এবং আলঝেইমার্স ডিজিজের প্রকোপ থেকে রক্ষা করে। বাদামে সামান্য পরিমাণে কপার রয়েছে, যা আমাদের রক্তের লোহিত কণিকা তৈরিতে সহায়তা করে। তাছাড়া বাদাম ভিটামিন সি, পেকটিন এবং আঁশ সমৃদ্ধ হওয়ায় তা আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। তাছাড়া সপ্তাহে 5 দিন বা আলমন্ড বাদামটি খেলে বা কাঠবাদাম খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি শতকরা 50% কমে যায়। ওজন কমাতে বাদামের জুড়ি নেই, কারণ একটি বাদাম থেকে আমরা 7 কিলো ক্যালোরি পেয়ে থাকি এবং 1 আউন্স বাদাম থেকে আমরা 160 থেকে 170 কিলো ক্যালোরি পেয়ে থাকি। ওজন মেনটেন করতে বাদামের ভূমিকা অপরিসীম। প্রোটিন, ফ্যাট এবং আঁশ সমৃদ্ধ এই বাদাম, এক মুঠো বাদাম আমাদের ওজন মেনটেন করতে বিশেষ ভূমিকা পালন করে, কারণ আমাদের পেট ভরা রাখে এবং আমাদের ওভার ইটিং বা অতিরিক্ত খাদ্য গ্রহণের দরকার হয় না, ফলে ওজন মেনটেন হয়। ফসফরাস সমৃদ্ধ থাকায় বাদাম আমাদের হাড় এবং দাঁতের গঠনে, তাছাড়া চুলের গঠনেও বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাদাম ফলিক অ্যাসিড সমৃদ্ধ, তাই প্রেগনেন্ট মায়েরা যদি বাদাম প্রতিদিনের খাদ্য তালিকায় রাখেন তবে জন্মের সময় নবজাতক শিশুর জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। একটি কাঠবাদাম থেকে আমরা 7 ক্যালোরি পেয়ে থাকি এবং 1 আউন্স বাদাম থেকে আমরা 160 থেকে 170 ক্যালোরি পেয়ে থাকি।
যারা নিয়মিত এক্সারসাইজ করেন তারা অনেকেই ধারণা করেন যে বাদামের মধ্যে ফ্যাট থাকায় তা শরীরের ওজন বাড়ায়, কিন্তু আসলে কিন্তু এটি ঠিক নয়। কারণ বাদামে রয়েছে ভালো ফ্যাট বা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা আমাদের ওজন কমাতে এবং রক্তের চর্বির মাত্রা বা কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। তাই আমি বলতে চাই যে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আমরা যদি 8 থেকে 10টি বাদাম রাখি তবে তা আমাদের জন্য অনেক উপকারী হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। ঠোঁট ফাটা প্রতিরোধ করতে ময়েশ্চারাইজার সমৃদ্ধ লিপ জেল ব্যবহার করুন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, লোকাল কজ বা মুখের ভিতরে যেটা সাধারণত জিঞ্জিভাইটিস বলে থাকি, এই জিঞ্জিভাইটিসটা আবার হতে পারে একটা প্লাক, যে হলুদ হলুদ অনেক সময় একটা আবরণ পড়ে সেটা, অথবা অনেক সময় ক্যালকুলাস বলে থাকি আমরা মেডিকেল ভাষায়। কিন্তু দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।